এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। On the floor of the assembly, in front of everybody, in front of all electronics media, she directly threat to the leader of opposition with the help of extremist force and especially a particular community. গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভাষণ রাখেন এবং সেই ভাষণে তার মূলত নিশানা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার করা মন্তব্য। এমনিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্পিকারের তরফ থেকে যা যা শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা জানেন। 30 দিনের জন্য তাকে এবং আরো 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড যেমন করা হয়েছে, ঠিক তেমনি আবার গতকাল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে এবং সেই স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠ করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়ের এই স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠ করার পর সকলেই বলেন যে বিরোধী দলনেতা যে ধরনের বক্তব্য বলেছেন, হিন্দু মুসলমান এই সংক্রান্ত যে সমস্ত বক্তব্য বলেছেন তা নিয়ে সমাজে উত্তেজনা সৃষ্টি হতে পারে। তিনি নাকি জাতির লজ্জা, এই ধরনের বিভিন্ন বক্তব্য বলেছেন। আমিও আপনাদের সামনে বলেছি যে রাজনৈতিক নেতৃত্বদের একটা জায়গায় কোথাও সীমারেখা টানতে হবে যাতে করে অশান্তি ছড়াতে না পারে। কিন্তু আপনাদের সামনে আজকে আমি বলবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতদিনে এমন একটা মন্তব্য করেছেন যে মন্তব্যটি নিয়ে শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া দিয়েছেন বটে, কিন্তু রাজ্যের রাজনীতিতে সেই অর্থে কেন আলোচনা হচ্ছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মারাত্মক একটি বক্তব্য বলেছেন, যে বক্তব্যটি শুনলে আপনারা চমকে যেতে পারেন। কিন্তু এই বিষয়টি আমি দেখলাম একটু পিছনের দিকে সরে গিয়ে মূলত বিষয় হয়ে দাঁড়িয়েছে হিন্দু মুসলমানদের ব্যাপার। আমি আপনাদের সামনে প্রত্যেকবার পর্ব আনতে গিয়ে বলি যে ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান একসঙ্গে বাস করবে, রাজনৈতিক নেতাদের সেটা নিশ্চিত করতে হবে। কিন্তু গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য বলেছেন, তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তার এখতিয়ার বহির্ভূত হবেন? শুধুমাত্রই তাদের সংখ্যার জোর রয়েছে, স্পিকার তার দলের কথা শোনেন, সেই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যগুলো গ্রাহ্য হয়ে যায় বিধানসভার মধ্যে? আমি স্তম্ভিত হয়ে গিয়েছি আপনাদের এই বক্তব্যটা শোনাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। প্রথমেই আপনাদের আমি শোনাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বেশ কিছু মন্তব্য নিয়ে। গতকালের বিধানসভা যেমন উত্তাপ ছড়িয়েছে, ঠিক তেমনি আবার এই মন্তব্য নিয়ে একেবারে গোটা দেশের রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিশেষ করে তার করা একটি মন্তব্য, কুম্ভকে তিনি এই পূর্ণ কুম্ভ 144 বছর পর যে মহাকুম্ভ আসে তাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মৃত্যু কুম্ভ বলেছেন। যদিও পরে তিনি বলেছেন যে তিনি কোনো ধর্মকে আঘাত করতে চাননি, সেটাও তিনি বলেছেন, কিন্তু তা সত্ত্বেও এই শব্দবন্ধ তো তিনি বলেছেন মৃত্যু কুম্ভ। আর বিরোধী দলনেতা সমেত বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতৃত্বরা এমনকি অনেকেই এর তীব্র প্রতিবাদ করছে। 144 বছর ধরে চলা, 144 বছর পরে আসা এই মহাকুম্ভ যাতে স্নান করার জন্য হিন্দু ধর্মের রাস্তা অনুযায়ী আপনারা দেখেছিলেন আসানসোল স্টেশনে কিভাবে ভিড় হচ্ছে, প্রত্যেকটি স্টেশনে কিভাবে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ থেকে কাতারে কাতারে সেখানে যাচ্ছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য হিন্দুদের ভাবাবেগে কেন আঘাত করবে না? করতেও তো পারে। শুনুন এই বক্তব্যটি আপনারা। প্রথমে যেটি শুভেন্দু অধিকারী তার টুইটার থেকে প্রকাশ করেছিলেন সেটাই শুধু শোনাচ্ছি, শুনুন। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো। শুনলেন বন্ধুরা এই বক্তব্য, এবং এই বক্তব্যের পর আমি দেখছিলাম বিজেপি নেতৃত্বরা তারা বিভিন্ন রকমের মন্তব্য করছেন। তার মধ্যে পবন কল্যাণ তিনি লিখেছেন, আই থিঙ্ক দ্য প্রবলেম ইট ইজ ভেরি ইজি টু কমেন্ট অন সনাতন ধর্মা, দে কুডন্ট ডু দ্য সেম লেভেল অফ ক্রিটিসিজম অফ এনি আদার রিলিজিয়ান। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে এই যে মন্তব্য তিনি এটা অন্য ধর্মের সম্পর্কে করতে পারবেন, এবং এটা সঠিক প্রশ্ন। এর বিভিন্ন উদাহরণ আছে। এবারে যে লোকসভা নির্বাচনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একসময় বলে ফেলেছিলেন যে আমার গল্প যদি আমি বলতে শুরু করি তাহলে
রামায়ণ, মহাভারত, গীতা, কোরআন, বাইবেল, ত্রিপিটক সব শেষ হয়ে যাবে, আমার গল্প পুরাবে না। আর এই বক্তব্যের পর অন্য কোনো ধর্ম থেকে কোথাও কেউ প্রবলেম তোলেননি বা কেউ কিছু বলেননি। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষরা এতটাই নাকি ক্ষেপে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জন্য, যার জন্য ফিরহাদ হাকিমকে পর্যন্ত হস্তক্ষেপ করে বলতে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য ঠিক কতটা নিবেদিত প্রাণ। সেই যুক্তিতে আজকে আমি যাচ্ছি না, কিন্তু আজকে আপনাদের সামনে যে তথ্য দেব, আরো একটা মারাত্মক বার্তা মুখ্যমন্ত্রী বলেছেন। আমি এক্স্যাক্টলি তো মনে করে ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে পারবো না, আপনাদের শোনাবো, কিন্তু তিনিই বলেছেন, বিরোধী দলনেতার নাম না করে তার উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনি যে এত এসব বলছেন, হিন্দু মুসলমান এইসব নিয়ে বলছেন, আমাকে বলছেন যে আমি মুসলিম লীগ করি, আমি হিন্দুদের মানে তাদেরকে মর্যাদা দিই না, এই ধরনের আমার বিরুদ্ধে বক্তব্য বলছেন। তো আমি যদি অন্য একটা ধর্মের নাম বলেননি, কিন্তু কোন ধর্ম আপনারা বুঝে নিতে পারেন, যে আমি যদি সেই ধর্মের মানুষদের একবার বলি রাস্তায় নামতে প্রতিবাদ জানাতে, আপনার কি হবে ভেবে দেখেছেন? এই ধরনের একটা বক্তব্য বলেছেন। আমি কোট আনকোট বললাম না, তার কারণ আমার মনে নেই, কিন্তু বক্তব্যটা একবার শুনে দেখুন, কি মারাত্মক বক্তব্য মুখ্যমন্ত্রী বলেছেন। রীতিমতো ব্যক্তিগতভাবে নাগরিক হিসাবে আমার কিছুটা অন্তত ভয় লেগেছে। শুনুন এই বক্তব্যটি। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত উৎসব করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি। শুনলেন বন্ধুরা, এটা যদি মারাত্মক বক্তব্য না হয়ে থাকে তাহলে কোনটা বক্তব্য? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ওই কুম্ভ নিয়ে বলা বক্তব্য, এর আগেও লালু প্রসাদ যাদব বলেছিলেন ওসব ফালতু কুম্ভ। অনেকে এই ধরনের ইন্ডিজোটের যারা রয়েছেন তারা কুম্ভকে নিয়ে বিভিন্ন রকমের কটাক্ষ করছেন, এটা ঠিক। কুম্ভর ওপর যে অব্যবস্থা হচ্ছে তার দায় এবং দায়িত্ব যোগী প্রশাসন, বিজেপিকে নিতে হবে। তার দায়বদ্ধতা, প্রত্যেকটি মৃত্যুর দায় যোগী সরকারের, তার জন্য যদি ভোটে প্রভাব পড়বে। কিন্তু তার জন্য হিন্দুদের একটা কুম্ভর মতো 144 বছর পর আসা অনুষ্ঠান, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা যেতে পারে? তার সত্ত্বেও বড় ব্যাপার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, এই বক্তব্যটা কি অ্যাকসেপ্টেড? তিনি কোন ধর্মকে বলছেন যে তিনি বললে রাস্তায় তারা নামবেন, তারা প্রতিবাদ করবেন? দেখুন, আমরা প্রতিবাদ দেখেছি সিএএ আন্দোলনের পর কিভাবে ট্রেন বাস একটা সম্প্রদায়ের মানুষ পুড়িয়ে দিয়েছিলেন, আমরা দেখেছি। সেইটা কি কোন রাজনৈতিক দল, বিশেষ করে যারা ক্ষমতায় রয়েছেন, তারা কি এন্ড্রস করতে পারেন? করা উচিত। বিশেষ করে আপনারা জানেন বিরোধী দলনেতার ওপর একটা থ্রেট রয়েছে। কিছুদিন আগে কেন্দ্রীয় সংস্থা, তাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তারা পরিষ্কারভাবে বলেছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে আগত কিছু মৌলবাদীরা তারা অ্যাটাক করতে পারে, হামলা চালাতে পারে। সেই কারণে তাদের বিরোধী দলনেতার সুরক্ষাকে আরো পাকাপোক্ত করা হয়েছিল, সতর্ক থাকতে বলা হয়েছিল। তার কারণ ওপার বাংলার জেহাদিরা শুভেন্দু অধিকারীর কোনো ওই প্রেস কনফারেন্সের সময় হামলা চালাতে পারেন বলে তাদের কাছে গোপন সূত্রে খবর গিয়েছিল। ভাগ্যক্রমে এই ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে দেখিনি। রাজ্য পুলিশেরও দায়িত্ব ছিল বিরোধী দলনেতার তার সুরক্ষাকে নিশ্চিত করা। কিন্তু সেসব তো ছেড়েই দিন, শুভেন্দু অধিকারী বলছেন যে আমার বিরুদ্ধে এমনিতেই থ্রেট রয়েছে, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আমার উদ্দেশ্যে এই ধরনের যে বক্তব্য করলেন, এর জন্য যদি আমার কোনো ক্ষতি হয়, আমার কেশাগ্র যদি কেউ স্পর্শ করে, তাহলে এর দায় এবং দায়বদ্ধতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দায়ী থাকবেন। শুনুন বিরোধী দলনেতার এই বক্তব্যটি। আমার সমস্ত বক্তব্যের মধ্যে এই বক্তব্যটি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল পদে থেকে করা এই মন্তব্যটি অত্যন্ত উদ্বিগ্ন করেছে, অন্তত ব্যক্তিগতভাবে আমাকে। আপনাদেরও যদি উদ্বিগ্ন করে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কিন্তু বিরোধী দলনেতা, তার উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। ইন্টেলিজেন্স ব্রাঞ্চে এমনিতে তার উপর একটা ডেথ থ্রেট রয়েছে, তার উপরে এই ধরনের যদি কথা বলা হয় তাহলে কোন ধরনের মৌলবাদীরা তারা আশা পেয়ে যাবে, সেটাই সব থেকে ভয়ের বিষয়। শুনুন তিনি কি বলেছেন, একটু লম্বা বক্তব্য শুনুন। আর আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো? আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি, এই ইনপুট আপনারা দেখিয়েছেন। আমাকে আমার সিআরপিএফ
অ্যালার্ট করেছিল 26 থেকে 28 ডিসেম্বর 2024। আজকে মমতা ব্যানার্জি তার যত এই থ্রেট, আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন্ট, এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। On the floor of the assembly, in front of everybody, in front of all electronics media, she directly threat to the leader of opposition with the help of extremist force, and especially a particular community. It's a very alarming. She should clarify if any untoward incident happened against me, physically assaulted to me, the responsibility goes to Police Minister of West Bengal, Home Minister of West Bengal, Chief Minister of West Bengal, as well as Supremo of the Trinamool Congress, Srimati Mamata Banerjee। আমি এটা আপনাদের অন রেকর্ড বলে গেলাম। শুনলেন বন্ধুরা, দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে রাজনৈতিকগতভাবে প্রশাসনিক দায়িত্বে তিনি সর্বোচ্চ নেত্রী, তার সম্মান নিশ্চিতভাবে সব থেকে অগ্রে, সবার আগে তার হওয়া উচিত। তার সিকিউরিটি সব থেকে প্রায়োরিটি আমাদের সকলের কাছে। তিনি আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, কিন্তু কোনোভাবেই তো আরো একজন রাজনৈতিক নেতা, সে সিপিএম করে বলে বা কংগ্রেস করে বলে বা বিজেপি করে বলে, তার বিরুদ্ধে অন্য রকমের কথা তো বলা আমরা যায় না, বলতে তো পারবো না, পারাটা উচিত নয়। পুলিশ মন্ত্রী হিসাবে একজন বিরোধী দলনেতার তারও সিকিউরিটি তো রাজ্যের ওপরে বর্তানো উচিত। কিন্তু আজকে দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় যে আপনি বলতে পারেন যে এটা তৃণমূল নেত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী বলেননি, পুলিশ মন্ত্রী বলেননি, সেই বলার অবকাশ নেই। মুখ্যমন্ত্রী, সেই জন্য আপনাদের আমি মুখ্যমন্ত্রী শব্দটি বলছি। মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন যে একটি ধর্ম তারা যদি প্রতিবাদ করতে শুরু করে, রাস্তায় নেবে, আমার এক্স্যাক্টলি কথাটা মনে নেই, তাহলে কি সেটা ভালো হবে? তাহলে শুভেন্দু অধিকারীর কথায় এই যে থ্রেট, এইটা কিন্তু একটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিশ্চিতভাবে বিরোধী দলনেতার হিন্দু মুসলমানদের নিয়ে করা মন্তব্য, তিনি বারবার বলেছেন আমরা মুসলমানদের সম্পর্কে কোনো কিছু বলছি না, আমরা বলছি পুলিশদের কথা। তার যুক্তি, বিরোধী দলনেতার কি যুক্তি, সেইগুলো আপনাদের সামনে আমি বলছি। বিরোধী দলনেতার যুক্তি, তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে বলেছেন যে আমাদের প্রত্যেকটি পুজোতে কেন মূর্তি ভাঙা হবে, কেন মূর্তি ভাঙার পর পুলিশ সেখানে গিয়ে সব জায়গায় কড়া ব্যবস্থা নেবে না, বা পরবর্তী যখন কোনো একটা পুজো অনুষ্ঠান হবে সেখানে যেন এই ধরনের ঘটনা না ঘটে, তার নিশ্চিত কেন আমাদের পুলিশ প্রশাসন করবে না? এই প্রশ্নটি বিরোধী দলনেতা যদি তোলেন তাহলে সেটি কি অন্যায়? বিরোধী দলনেতা আরো একটা মারাত্মক তথ্য বলেছেন, যেটা কালকে আপনাদের সামনে আমি দেখিয়েছিলাম। তিনি বলছেন যে নারকোলডাঙ্গা পুলিশ স্টেশনের অধীনে একটি জায়গায় কালী পুজো নিয়ে একটা ঘটনা ঘটেছিল, সেখানে নাকি রাজ্য পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে মুসলিমদের যারা অভিযুক্ত গ্রেপ্তার করেছেন, হিন্দুদের গ্রেপ্তার করেছেন, এমনকি শিখ সম্প্রদায়ের কিছু মানুষকেও গ্রেপ্তার করেছেন। কিন্তু তিনি একটা মারাত্মক অভিযোগ করেছেন, আমি সত্যি মিথ্যা বলতে পারবো না, কিন্তু রিপিটেটিভলি শুভেন্দু অধিকারী এই তথ্য বলছেন। মুখ্যমন্ত্রী বা তাদের কোনো প্রতিনিধির বলা উচিত তথ্য দেখিয়ে যে এটা ভুল। শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলমানরা তারা নাকি 10 দিনের পর ওই একই ঘটনায় ছাড়া পেয়ে যায়, হিন্দুদের ছাড়া পেতে 30 দিন সময় লেগে যায় বেল পেতে, কিন্তু এখনো শিখ সম্প্রদায়ের নাকি একজন বা দুজন এখনো পর্যন্ত তারা জেলের মধ্যে রয়ে গিয়েছে। তাদের সম্প্রদায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ছাড়ানোর ব্যবস্থার জন্য। শুভেন্দু অধিকারী এই ডিসক্রিমিনেশন গুলোকে তুলে ধরেছেন। এইটা কি অন্যায়? একটা কোনো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নেবে নিরপেক্ষভাবে, রাজনীতির রং না দেখে। পুলিশ মন্ত্রী সেই নির্দেশ, অলিখিত লিখিত সেই নির্দেশ থাকবে, এটা কি খুব বড় অন্যায়? শুভেন্দু অধিকারী আরো উল্লেখ করছেন, আমরা সেই ভিডিও দেখেছি, আমি হয়তো আপনাদের দেখাইনি, এই যে শবে বরাত, আমাদের সংখ্যালঘু ভাইদের শবে বরাত অনুষ্ঠান হলো, বিশ্ব বাংলা গেটের সামনে যেভাবে বাইক নিয়ে দাপাদাপি, আপনারা নিশ্চিতভাবে সোশ্যাল মিডিয়ার পর্দায় সেই দেখেছেন বাইক নিয়ে কিভাবে দাপাদাপি। এখনো পর্যন্ত তো শুনিনি তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হয়েছে, তার কারণ আমাদের কিছু প্রোটোকলস রয়েছে। দুর্গাপুজোর দিনও আমরা গিয়ে বাইক নিয়ে
সব মানে একটা 20 থেকে 30 বা 35 বছরের যুবকরা একত্রিত হয়ে বাইক নিয়ে সেখানে দাপাদাপি স্টান্টস সেগুলো করতে পারি না? আমাদের রীতি এবং নীতি রয়েছে, ট্রাফিক রুল রয়েছে। বিরোধী দলনেতা প্রশ্ন করছেন যে কেন সম্প্রদায় ভেদে পুলিশ কোনো অ্যাক্ট করবে। তিনি বলছেন, আমার কথা নয়, তিনি বলছেন যে হেলমেট না পরলে নাকি ওদের ছাড়, অন্য কোনো কারুর ছাড় নয়। আমি জানি না এই কথা সত্যি না মিথ্যে, কিন্তু এই যদি ঘটনা ঘটে তাহলে এটা অত্যন্ত নিন্দাজনক। আমরা তো অন্তত চোখের সামনে যেটা দেখেছি যে রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের বক্তব্য বলেন। এই তো দেখুন না, রামনবমী আসবে মুখ্যমন্ত্রী আবার বলতে শুরু করবেন যে বিজেপি দাঙ্গা বাঁধাবে, ওরা দাঙ্গা পার্টি। রামনবমী আসলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে, ঘটনা ঘটার আগে থেকে বিভিন্ন বক্তব্য বলতে শুরু করেন, অথচ দেখি যে ইট পড়ে কিন্তু ছাদ থেকে। যারা ছাদ থেকে ইট ফেলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা জানি না, কিন্তু আগে থেকে এই ধরনের মুখ্যমন্ত্রী খুব স্বাভাবিকভাবে সতর্কমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন, যাতে মসজিদের সামনে কেউ অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটানোর চেষ্টা করেন। যদি কেউ ঘটায় নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, করা হবে। সে বিজেপি করুক, সিপিএম করুক, যে পার্টি করুক, অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কেউ যদি অশান্তির ঘটনা ঘটায় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। পশ্চিমবঙ্গ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা রাজ্য, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এইভাবে যে এই যে সরস্বতী পুজো, নতুন রূপে সরস্বতী পুজো আমরা দেখলাম, সেই সরস্বতী পুজোতে একের পর এক ক্লাব, মুখ্যমন্ত্রী গতদিনে বলেছেন যে এবারে কি একটা সরস্বতী পুজো বন্ধ হয়েছে, কোথাও কি বন্ধ হয়েছে? দেখুন, আমরাই আপনাদের সামনে কতগুলো তথ্য দেখিয়েছিলাম, সেই তথ্যগুলো দেখিয়ে বলেছিলাম যে এই তথ্যগুলো এমনিতে সোশ্যাল মিডিয়ায় সকলেই দেখাচ্ছেন, খবরে দেখাচ্ছেন, নিউজ মিডিয়াতে এসেছে যে বিভিন্ন জায়গায় একের পর এক হেড স্যাররা বলছেন যে আমাদের টাকা নেই, কোথা থেকে সরস্বতী পুজো করব। ছাত্ররা বলছেন, তাদের অভিভাবকরা বলছেন আমরা নিজেরা টাকা দিচ্ছি, টিচার বলছেন না না আপনাদের টাকা নিতে পারবো না, অর্থাৎ সরস্বতী পুজো করা যাবে না আলটিমেটলি। এই ধরনের প্রচুর তথ্য আমাদের কাছে এসেছে। আমরা একটা ছোট্ট, মানে কতটা যে নগণ্য আপনারা জানেন, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সোর্স আর আমার সোর্সের মধ্যে একটা মহাকাশের সঙ্গে একটা বিন্দুর তুলনা করা যায়। আমাদের এই বিন্দুর মতো একটা ইউটিউব চ্যানেল যদি এত তথ্য পায়, মুখ্যমন্ত্রী সমস্ত কিছু নিয়ে কেন এই তথ্যগুলো পাচ্ছেন না, বা পেলেও কি ইগনোর করছেন? এই জন্যই প্রশ্নটা। আমরা কেউ চাই না যে অন্য কোনো ধর্মের মানুষ যখন যেদিন প্রোগ্রাম হবে তাদের ধর্মে অন্য কেউ হস্তক্ষেপ করবে, কিন্তু কেন প্রত্যেকটি পুজোতে হস্তক্ষেপ করা হবে? এই প্রশ্নের উত্তরটা কেন চাওয়া যাবে না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে? তিনি তো প্রশাসনিক প্রধান, কার কাছে চাওয়া যাবে? ভারতের প্রধানমন্ত্রীর কাছে তো চাইলে পাবো না এর উত্তর। তিনি তো রাজ্য সামলান না, রাজ্যের জন্য তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব রয়েছে, এটা আমাদের আইনসম্মত একটা সংবিধানে বলা রয়েছে যে এর এখতিয়ার মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীর নয়। তা আমাদের তো প্রশ্নের জবাব তো মুখ্যমন্ত্রীর কাছে যাইতে হবে। তিনি যদি অস্বীকার করেন যে না কোনো ঘটনা ঘটেনি, ব্যাস বন্ধ হয়ে গেল। ঠিক তেমনি ভাবে তিনি রামনবমীর দিনও যদি বলতেন যে না কোনো ঘটনা ঘটে না, ব্যাস বন্ধ হয়ে যেত ব্যাপারটা, কিন্তু তিনি তো বলেন না। রামনবমীর সময় তো তিনি বলেন যে একটু মানে বিরাট বড় ঘটনা ঘটে, তিনিই তো বলেন। তাহলে আজকে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী যদি অস্বীকার করে দেন, ব্যাস বন্ধ হয়ে যাবে না? যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা বলবে যে, তারা হাত শক্ত হবে, তারা মনে করবে যে আমাদের মানে পাশে কেউ রয়েছে। তবে মুখ্যমন্ত্রী নিজেকে হিন্দুত্ব প্রমাণ করার আজকেও চেষ্টা করেছেন। এই প্রথমবার আমি দেখলাম, অন্যান্য বার হলে আমি দেখতাম যে মুখ্যমন্ত্রী এতটা গুরুত্ব দিতেন না। জানি না দিল্লিতে কেজরিওয়ালের হারের পরই সম্ভবত মুখ্যমন্ত্রী এতটা ভয় পেয়েছেন, কারণ হিন্দু ভোটটা কনসলিডেট হচ্ছে। এটা হরিয়ানাতে যেমন হয়েছে, এটা মহারাষ্ট্রে হয়েছে, এটা দিল্লিতে হয়েছে। সম্ভবত এই কারণেই কিনা জানি না মুখ্যমন্ত্রীর বক্তব্যের আজকে কিছুটা অন্য রকমের বক্তব্য শোনা গেল। তিনি এটাকে গুরুত্ব দিয়েছেন, তার কারণ হিন্দু ভোটটা বোধহয় এবার কনসলিডেট হচ্ছে। তার উদাহরণ তো পেয়েছে, তার কারণ বিজেপির এই ভোটটা আসলো কোথা থেকে? হিন্দু ভোটটা কনসলিডেট হয়েছে, আর মাত্র 5% দরকার। এমনি আপনি বলেছি যে 38% বিজেপি ভোট পেয়েছে, 38% ভোট পেয়ে সিপিএম এর আগে ক্ষমতা এসেছিল। যে বছর তৃণমূল কংগ্রেস সিপিএম কে হারিয়ে ক্ষমতা এসেছিল, সে বছরও তৃণমূল কংগ্রেসের ভোট ওই অ্যারাউন্ড 38% ছিল, অর্থাৎ 38% ভোট পেয়ে কিন্তু ক্ষমতায় আসা যায়। সেই কারণে কিনা জানি না দিল্লির এই পরিণতির পর আরএসএস এর মোহন ভাগবত তিনি বর্ধমানে গিয়ে বলেছেন যে হিন্দুদের একত্রিত হতে হবে, অর্থাৎ বিজেপির তলার সংগঠন থেকে হিন্দুদের একত্রিত করার চেষ্টা করছে। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন তা আমি এর ঘোর বিরোধী। ধর্মের ভিত্তিতে যদি রাজনীতি পরিচালিত হয়, সেই রাজনীতি কখনোই সর্বোত্তম ফলটি পেতে পারে না। আমি ব্যক্তিগতভাবে এর ঘোর বিরোধী।
ধর্মের ভিত্তিতে নয়, প্রকল্পের ভিত্তিতে, স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে কোন কোন দিক থেকে উন্নতি হচ্ছে। আমি আপনাদের সামনে এই তথ্যও দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের মুসলমান তাদের মাদ্রাসাতে 5,400 না 500 কোটি টাকা ঢালা হচ্ছে প্রত্যেক বছরের মতো, কিন্তু তাদের উন্নতি হচ্ছে কি? এই পরিসংখ্যানটা কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন বিধানসভার মধ্যে? আমি বিধানসভার মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনেছি, আপনারা একবার দয়া করে আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা শুনবেন ফেসবুক থেকে। সেখানে কোথাও আপনারা দেখবেন না যে মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে, নির্বাচনী মঞ্চ থেকে যা বক্তব্য রাখেন আর বিধানসভার মঞ্চের মধ্যে যা বক্তব্য রাখছেন তার কোনো তফাৎ রয়েছে। তার কারণ কোনো স্ট্যাটিস্টিক্স, কোনো পরিসংখ্যান, হাতে কোনো কাগজ নেই, একেবারে মঞ্চের ওপর থেকে যে ধরনের বক্তব্য রাখেন, যে ভাষায় তিনি কথা বলেন তার ভাষা তো জানেন আপনারা, কুচুটে, কচুটিপানা, এই টাইপের বক্তব্য আমি শোনাবো, একটু পরে শোনাচ্ছি। এই ধরনের বক্তব্য কি বিধানসভায় বলা যায়? আমি জানি না, বিশ্বাস করুন। বিধানসভায় তো স্ট্যাটিস্টিক্স নিয়ে বলতে হয়, রাজনৈতিক ভাষণ কেন বিধানসভায় দেওয়া হবে? আচ্ছা, এই বক্তব্যটা শুনুন তো, আপনারা শুনুন, যে বিরোধী দলনেতাকে বলছেন যে খুব জ্বলছে তোমার, খুব রাগ হচ্ছে, এই ধরনের গলার টোনটা আপনারা দেখবেন, খুব জ্বলছে, খুব রাগ হচ্ছে, কচুটি পানা, বিচুটি পাতা, এই ধরনের কথা। আমি জানি না বিধানসভার মধ্যে এগুলো আলোচনা করা যায় কিনা, আমার ব্যক্তিগতভাবে নলেজ নেই, কিন্তু এই বক্তব্যটা আপনারা শুনে দেখুন। খুব জ্বালা হচ্ছে, খুব হিংসে হচ্ছে, কচুটি পানা হচ্ছে, কচু পাতা পাওয়া যায়, কচুরি পানায় যান পেয়ে যাবেন, সেগুলো দিয়ে আমি বিচুটি বলছি না, কচুরি পানা, কুচুটি এটা বিচুটি না, বিচুটি আমি বলছি না, কচুরি পানা আমাদের গ্রামের সম্পদ, তাই দিয়ে এখন অনেক কাজ হয়। সেগুলো ভালো করে মেখে একদম সেটা দিয়ে বস্তা করুন, দরকার হলে কামার করে নিন কচুরি পানায়। আর মানুষকে মনে করে নিন আমি জগন্নাথ দান করতে দেবো না, এত সস্তা। সাহস থাকলে, বুকের পানা থাকলে আটকাবেন, মনে রাখবেন আমরা অ্যাকসেস করেছি। শুনলেন বন্ধুরা, এই বক্তব্যটা আপনারা শুনলেন। এবার বলুন, বিশ্বাস করুন, আমি অনেক পার্লামেন্টের ওই বিভিন্ন দলের বক্তব্য শুনেছি, সেখানে আমি দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও বক্তব্য শুনি, সেই বক্তব্যগুলো আমি দেখি স্ট্যাটিস্টিক্সের উপর ভর করে হয়, যে 1972 সালে জওহরলাল নেহরুর সময় এই ঘটনা ঘটেছিল, এবং সেগুলো তিনি কোনো একটা জায়গা থেকে বলেন, সেইগুলো মিলিয়েও আমি পরে দেখেছি যে ওই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। হ্যাঁ, বিজেপির মতো করে বলে, ওই রঙের বলে, সেটা আলাদা, কিন্তু তথ্য পরিসংখ্যানটা তুলে দিয়ে তার মতো করে অ্যানালিসিস করে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এরকম যে বক্তব্য আমি আর কোনো বিধানসভায়, যে যতটুকু আমি দেখেছি, কখনো আমি দেখিনি যে এই ধরনের বক্তব্য বলা যায়। এই ধরনের কি বক্তব্য বলা যায় যে কচুটি পানা, কুচুটি পাতা, এই ধরনের বক্তব্যগুলো, এটা কি মানে কিভাবে আমাদের সমৃদ্ধ করতে পারে? এই প্রশ্নটা করলাম। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী জন্যই বললাম, দিল্লির পর তিনি অনেকটা ভয় পেয়ে গিয়েছেন বলে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এবং তিনি বলেছেন যে তিনি এটাও বলেছেন যে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমাকে হিন্দু ধর্ম তোমরা শেখাচ্ছ, আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমার বাড়িতে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরে আমি মাথা রেখে ঘুমোই। দেখুন, এটাতেও আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন রয়েছে যে বিধানসভার মধ্যে এই বক্তব্যগুলোর প্রমাণ কি? যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘরে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে, তিনি ফুল তুলে সেখানে পুজো করেন, সেখানে তিনি মাথা দিয়ে ঘুমান। প্রথম কথা হচ্ছে, এটা জেনে আমরা কি করব? এই তথ্যটা জেনে রাজনৈতিক মঞ্চ থেকে এই বক্তব্যটা তিনি বলতেই পারেন, কিন্তু বিধানসভার মধ্যে এই বক্তব্যটির প্রাসঙ্গিকতা কি, এটা আমার মাথায় ঢুকলো না। তিনি যে হিন্দু ধর্মে বিশ্বাস করেন, তিনি যে হিন্দুদেরও ভালোবাসেন, সেটাই বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সেটা কি রাজনৈতিক মঞ্চে ব্যবহার করা যায়? তিনি স্ট্যাটিস্টিক্স দিয়ে কোনো যুক্তি বলতে পারেন, এই প্রশ্নটা তিনি ইগনোর করতে পারতেন আমার মনে হয়। তিনি যদি বিশ্বাস করেন যে সাধারণ মানুষের মনের মধ্যে এ নিয়ে কোনো ক্ষোভ নেই, তিনি বিরোধী দলনেতা কি বলছেন এসব প্রশ্নে তিনি রাজনৈতিকভাবে উত্তর দিতে পারতেন। এবং যদি সত্যি তিনি উত্তর দিতে চাইতেন, গতকাল যখন অগ্নিমিত্রা পল স্বাধিকার ভঙ্গের প্রস্তাবটি পাঠ করেছিলেন, তাকে পাঠ করতে দেওয়া হয়েছিল, কিন্তু সেই মাফ করবেন, গতকাল যখন এই সরস্বতী পুজো সংক্রান্ত একটা মুলতুবি প্রস্তাব তিনি পাঠ করতে দেওয়া হয়েছিল,
কিন্তু সেই মুলতুবি প্রস্তাব নিয়ে যখন তারা বক্তব্য বলতে চেয়েছিলেন সেই বক্তব্য বলতে দেওয়া হয়নি। কেন স্পিকার মহোদয় কেন বক্তব্য বলতে দিলেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে তো আমরা শুনতে চাইছিলাম যে বিধানসভার তরফ থেকে এই ধরনের কি বলা হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো উত্তর দিতে পারতেন, যে বিরোধী দলনেতা বিজেপির বক্তব্য শোনার পর তো তিনি উত্তর দিতে পারতেন। খোলা মাঠে গোল দিয়ে কি লাভ বলুন? শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে পাঠিয়ে দিলেন 30 দিনের জন্য, স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়ে দিলেন। আচ্ছা, শুভেন্দু অধিকারী যদি স্বাধিকার ভঙ্গের নোটিশ পান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বলা ওই মন্তব্য যেটা সব থেকে মারাত্মক লেগেছে, অন্য একটা ধর্ম তারা যদি রাস্তায় নেমে পড়ে, এই বক্তব্যের জন্য স্বাধিকার ভঙ্গের নোটিশ হয় না? বিরোধী দলনেতা যদি এই বক্তব্যটি বলতেন, ভাবুন তো। সেই জন্য পশ্চিমবঙ্গে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি যে কেউ কোনো কমিউনাল মন্তব্য লিখবেন না, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরোবেন কি করে? একমাত্র সংবিধান অনুযায়ী যেটা আমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে ভোটের লাইনে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনার পর বিবেচনা করে আপনার যাকে মনে হচ্ছে আপনি নির্বাচিতভাবে তাকে ভোট দেবেন। এটা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো হাত নেই। এরপরেও যদি মনে হয় যে 2026-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে আনা প্রয়োজন, আপনারা সেটাই করবেন, সেটা ব্যক্তিগত ব্যাপার। সবার ব্যক্তিগত ব্যাপারটি যদি মিলে যায় তাহলে মুখ্যমন্ত্রী আরো একবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন, এবং আমার বিশ্বাস সেটা হবার সম্ভাবনাই সব থেকে বেশি। কিন্তু এই ধরনের মন্তব্যগুলো বলা রাজনৈতিক নেতৃত্বরা সাধারণ মানুষকে, যারা মৌলবাদীতে বিশ্বাস করেন, এমনিতেই দেখেছেন বাংলাদেশের কি পরিণতি, মোহাম্মদ ইউনূস কি ধরনের বক্তব্য সেখানে বলছেন, সেখানে কিভাবে আগুন জ্বলছে। আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় যদি এই ধরনের বক্তব্য বলেন, আমাদের আশঙ্কা কিন্তু আমার আপনাকে সচেতন হতে হবে, আমাকে আপনাকে সচেতন হতে হবে। কোনো রাজনৈতিক নেতৃত্ব আমাদের ঠেকা নিয়ে বসে নেই, তারা যা কিছু ধর্মীয় ইন্ধন দিতে পারে, আমি আপনি রাম রহিম আমরা কোনো অশান্তিতে জড়াবো না, এটা আমাদের প্রমিস করতে হবে। তা না হলে ভিডিও আমার পর্বের ভিডিও দেখে আপনাদের কোনো লাভ নেই। আমরা অশান্তিতে জড়াবো না, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তৈরি করুন, সংবিধান যে রাইটটা দিয়েছেন শুধুমাত্র তার ব্যবহার করুন, এছাড়া আর কোনো ব্যবহার আমাদের কাছে আইনত যে কোনো আমাদের কাছে পথ খোলা নেই। তাই অন্য কোনো চিন্তা ভাবনা কেউ করবেন না, সেই যত শুভেন্দু অধিকারী কিংবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য বলুন না কেন, কারোর কথাই আমরা প্রভাবিত হব না। এই সমস্ত ঘটনা দেখে আপনারা ঠিক করুন, আপনারা বিবেচনা করুন যে ভোটের লাইনে গিয়ে কাকে ভোট দেবেন। চতুর্থবারের জন্য কি রাখবেন? আরো একবার কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখবেন? আপনারা নির্দিষ্ট করুন, আপনারা ঠিক করুন। কিন্তু আমার খুব উদ্বিগ্ন লেগেছে এই ঘটনাটি। আরো বেশ কিছু তথ্য আগামী পর্বে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের মতামত লিখে জানান, মতামত অবশ্যই লিখবেন সবাই, কিন্তু মাথায় রাখবেন যে আমরা সকলে এই দেশের নাগরিক। যাদের কাছে, যারা বৈধ নাগরিক তাদের কথা বলছি, অবৈধ নাগরিকদের তাদেরকে পাঠিয়ে দেওয়া উচিত, ওই হাতে পায়ে চেন বেঁধে পাঠিয়ে দেওয়া উচিত। ঠিক যেমন আমরা বিশ্বাস করি ভারতীয়দের যারা পাঠাচ্ছেন একদম ঠিক করছেন, ঠিক তেমনি আবার আমরা বলি যে ভারতের মধ্যে যারা ইল্লিগ্যাল ভাবে রয়ে গেছে তাদের হাতে পায়ে চেন দিয়ে তাদের অন্য দেশে, যে দেশ থেকে এসেছেন, একদম ফেরত পাঠানো উচিত। যাক, আপনারা লিখে জানাবেন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। রাজনৈতিক নেতারা উস্কাবে, এই তো সবে 2026-এর নির্বাচন, এখনো অনেক দেরি, আরো এগোতে চাইবে, আরো প্ররোচনামূলক বক্তব্য বলবেন রাজনৈতিক নেতারা। কিন্তু আমি আপনি শিক্ষিত, কোনো রাজনৈতিক নেতার কথায় আমরা পা দেব না, কোনো অশান্তিতে আমরা জড়াবো না। আজকে সেটার আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই। প্রত্যেক দিনের পর্বের মতো সেই কথা বলেই আপনাদের সামনে শেষ করলাম। শুধুমাত্র সংবিধান যে রাইট দিয়েছে সেই রাইটটির কথা দয়া করে মাথায় রেখে ঠিক জায়গায় নির্বাচনের সময় ভোট যদি দেন তাহলে সব সমস্যার সমাধান হতে পারে। এখনকার মতো এখানেই।